কি টুইস্টেড ঠেলা রাতের ঘুম হারাম করতে চাও? ওকে, তাহলে শোনো। হঠাৎ করেই খুন হলো শহরের সবচেয়ে বিখ্যাত থ্রিলার লেখক হারলান থ্রম্বি। কিন্তু খুনটা এমন ভাবে হয়েছে যে কেউই ধরতে পারছে না এটা হত্যা নাকি আত্মহত্যা। লেখকের মৃত্যু যেন তারই লেখা মিস্ট্রি থ্রিলার বইয়ের কাহিনীর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত এমন এক কাহিনী উঠে আসে যা দেখে তো আমার পুরো মাথা আওলা চাওলা হয়ে যায়। ভাইরে ভাই, এই মুভি যে লিখেছে সে যে কোন লেভেলের সাইকো তা তোমাদের বলে বোঝানো যাবে না। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া মাস্টারপিস থ্রিলার মুভি নাইভস আউটের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা আমেরিকার ম্যাসাচুসেটস শহরের আলিশান বাড়ির দৃশ্য দেখতে পাই। সেই বাড়িতে থাকতেন তখনকার সময়ে সবচেয়ে বিখ্যাত থ্রিলার লেখক হারলান থ্রম্বি। তবে দেখা যায় তার বাড়ির গৃহ পরিচারিকা এক সকালে নাস্তা দিতে গিয়ে দেখতে পায় হারলানের গলা কেটে কেউ তাকে হত্যা করে দিয়েছে। এখন এই খুনের পর স্বাভাবিকভাবেই পুলিশ বাড়িতে ইনকোয়ারি শুরু করে। ও ভালো কথা, আমাদের কিন্তু জাস্ট থ্রিলার মুভি নিয়ে সিনে থ্রিলার্স বিডি নামের একটা চ্যানেল আছে। তাই যারা থ্রিলার মুভি ভালোবাসো তারা এই চ্যানেল থেকে দেখে নিতে পারো দুর্ধর্ষ সব থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। লিঙ্ক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে। যাই হোক, এদিকে আমরা মার্তা নামের এই মেয়েটাকে দেখতে পাই যে ছিল হারলানের পার্সোনাল নার্স। হারলান যেহেতু অনেক বয়স্ক ছিল তাই তার দেখাশোনার জন্য মার্তা অনেক আগে থেকেই তার সাথেই থাকে। সেদিন সকালে হারলানের এই মৃত্যুর সংবাদে সে একদম ভেঙে পড়ে। ইতিমধ্যে পুলিশ তার কাছে ফোন করে হারলানদের বাড়িতে আসতে বলে এই কেসের ইনকোয়ারির জন্য। এটা শুনে মার্তা সেখানে যাওয়ার পর পরিবারের সবাইকে দেখে এমন মনে হচ্ছিল যে তারা যেন হারলানের মৃত্যুর ধাক্কাটা খুব দ্রুতই সামলে নিয়েছে। মানে কাউকে দেখে মনে হচ্ছে না যে তার পরিবারের বড় কর্তার মৃত্যুতে তারা এতটাও স্যাড। যাই হোক, এই কেসে দায়িত্ব পায় পুলিশ ডিটেকটিভ এলিয়ট। সে হারলানের ফ্যামিলির সবাইকে ডেকে খুনের ব্যাপারে একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে কিছু নর্মাল প্রশ্ন করে এবং ফ্যামিলির সবাইও ভালোভাবে সেগুলোর উত্তর দেয়। এই পরিবারের সবারই নিজ নিজ ব্যবসা রয়েছে এবং এর জন্য তারা কেউই এই বাড়িতে সচরাচর থাকে না। মিস্টার হারলানের 85তম বার্থডে উপলক্ষে তারা সবাই এই বাড়িতে একত্রিত হয়েছিল। সেখানে হারলানের মা উপস্থিত ছিল, যার বয়স সম্পর্কে কারোর কোনো আইডিয়া নেই। একজন 85 বছর বয়সী লোকের মা যদি এখনো বেঁচে থাকে তাহলে তার বয়স কত হতে পারে তা তোমরা আন্দাজি করতে পারছো। যাই হোক, বার্থডে উপলক্ষে বাড়িতে আয়োজন করা জমকালো পার্টিতে সবাইও বেশ মজা করে। কিন্তু সেই রাতেই কে যেন হারলানের গলা কেটে তাকে উপরে পাঠিয়ে দেয়। পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে তারা কেউই এই মৃত্যু নিয়ে তেমন একটা সিরিয়াস না। তবে এদের মধ্যে যে কেউ তাকে মেরে ফেলেছে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রথমে তো ডিটেকটিভ এলিয়ট মিস্টার হারলানের মৃত্যুটাকে সির্ফ সুইসাইডই ভেবে নিয়েছিল, কারণ তার গলায় যে ক্ষতর অ্যাঙ্গেলটা আছে সেটা দেখে তাই মনে হয়। তাই সে ফ্যামিলির সবাইকে কিছু ক্যাজুয়াল প্রশ্ন করে যাচ্ছিল। কিন্তু এতক্ষণ ধরে এই ঘরের এক কোনায় একটা চেয়ারে বসে সবার কথা শুনে যাচ্ছিল আর এক জাদ্রেল প্রাইভেট ডিটেকটিভ বেনোয়েট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কের কথাবার্তার ধরন দেখে বোঝা যায় যে সে ভীষণ চালু এক খেলুড়ে। সে জানায় যে তাকে এই কেসের দায়িত্ব যে কে দিয়েছে সেটা সে নিজেও জানে না। তবে এখানে সে সির্ফ কেসের তদন্তই করতে এসেছে, কাউকে ডিস্টার্ব করতে নয়। এবার ব্ল্যাঙ্ক নিজে এসে সবাইকে প্রশ্ন করতে আরম্ভ করে। দেখা যায় যে পুলিশ ডিটেকটিভরা কেসের ব্যাপারে যা খোঁজ নিয়েছে তার থেকে অনেক বেশি রিসার্চ এই ব্ল্যাঙ্ক আগে থেকেই করে ফেলেছে। ওই বার্থডে পার্টিতে হারলানের সাথে কারো কোনো ঝামেলা হয়েছিল কিনা সেই ব্যাপারে সে খুব ভালোভাবে রিসার্চ করেছে। ব্ল্যাঙ্ক প্রথমে হারলানের ছোট ছেলে ওয়াল্টারকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেদিন পার্টিতে সবার প্রথমে এই ওয়াল্টারের সাথে হারলানের ঝামেলা হয়েছিল। ওয়াল্টার ছিল তার বাবার পাবলিশিং হাউসের প্রধান, অর্থাৎ হারলানের সব বিখ্যাত বই প্রকাশ করাই ছিল তার কাজ। এর জন্য সে মাসে মোটা অঙ্কের বেতন পেত এবং পরিবারের বাকি সবার মতন তাকে নিজের বিজনেস বিল্ড আপ করতে হয়নি। কিন্তু তার বাবা হারলান আবার নিজের বইগুলোর উপরে মুভি, সিনেমা ইত্যাদি বানাতে দিতে চাইতো না। কিন্তু ওয়াল্টার সবসময় তাকে বাবাকে এই ব্যাপারে রাজি করার চেষ্টা করাতো, কারণ একটা বইয়ের উপরে মুভি বানালে সেই বইয়ের লেখক এবং প্রকাশকরা বড় অঙ্কের অ্যামাউন্ট পায়। এভাবে সেদিনের পার্টিতে ওয়াল্টার তার বাবাকে এমনই একটা মুভি বানিয়ে দেওয়ার জন্য রাজি করাতে গিয়েছিল। কিন্তু হারলান তার ছেলের কথায় তো রাজি হয় না, বরং সে তাকে পাবলিশিং হাউস থেকে পুরোপুরি সরিয়ে দেয়। মানে এতদিন বিনা এফোর্টে বাবার পাবলিশিং হাউস সামলানো ওয়াল্টার এক মুহূর্তে বেকার হয়ে যায়। কিন্তু সে আবার এই ঘটনাটা কিন্তু ডিটেকটিভ ব্ল্যাঙ্কের কাছে পুরোপুরি চেপে যায়। ফলে সে জানায় যে তার বাবার সাথে একটা ইবুক প্রকাশনা নিয়ে সামান্য কিছু কথা হয়েছিল। ওয়াল্টারের সাথে কথা বলার পর ডিটেকটিভ ব্ল্যাক এবার হারলানের মেয়ে লিন্ডার স্বামী রিচার্ডকে ডেকে পাঠায়। সেদিন পার্টিতে তার সাথেও হারলানের উঁচু গলায় কথা বলতে শোনা গিয়েছিল। মূলত হারলান রিচার্ডের অবৈধ অ্যাফেয়ার ধরে ফেলার পর লিন্ডার কাছে সেটা প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু রিচার্ডও এই সত্যিটা লুকিয়ে ডিটেকটিভ ব্ল্যাঙ্ককে বলে যে সে হারলানকে তার মাকে নার্সিং হোমে রেখে আসার ব্যাপারে কথা বলছিল। তবে সে আবারও এটা জানায় যে ওই দিন হারলানের সাথে তার নাতির র্যানসামেরও নাকি কোনো একটা ঝামেলা হয়েছিল।
রিচার্ডের সব কথা নোট করার পর ব্ল্যাঙ্ক এবার হারলানের পুত্রবধূ জনিকে ডেকে পাঠায়। জনির স্বামী নীল প্রায় 15 বছর আগে মারা গিয়েছিল, কিন্তু নীল মারা যাওয়ার পরেও জনি আর তার মেয়ে মেগকে হারলান নিজ পরিবারের সদস্যের মতোই দেখত এবং তাদের সমস্ত খরচ সে চালাতো। কিন্তু জনি গত 4 বছর ধরে হারলানের সাথে ভয়ানক রকম একটা গেম খেলে আসছে। হারলানের অ্যাসিস্ট্যান্ট প্রতি বছর মেগের টিউশনি ফি গুলোকে সরাসরি মেগের কলেজে পাঠিয়ে দিত, কিন্তু মেঘের মা আবার হারলানের আর্থিক প্রতিষ্ঠান থেকেই মেঘের টিউশন ফি চেয়ে নিত, যেটা হারলান কিংবা তার অ্যাসিস্ট্যান্ট কেউই জানতো না। এভাবে প্রতি বছর জনি মেঘের টিউশন ফি দেওয়ার নাম করে প্রায় $1,00,000 করে মেরে দিত। এই ধাপ্পাবাজিটা ধরে ফেলার পর হারলান তাকে ডেকে শেষবারের মতন একটা চেক ধরিয়ে দেয় এবং সাফ বলে যায় যে সে আর কোনোদিন তাকে কিংবা মেঘকে 1 ফুটো পয়সাও দেবে না। এখন এখানে জনিও কিন্তু রিচার্ড আর ওয়াল্টারের মতোই এই কথাগুলো ব্ল্যাঙ্কের কাছে পুরোপুরি চেপে যায়, কিন্তু ব্ল্যাঙ্কের মতো এত ঘুঘু গোয়েন্দা তো আর কাঁচা খেলোয়াড় না। যদিও পুলিশ ডিটেকটিভরা এখনো হারলানের মৃত্যুটাকে সুইসাইডই ভাবছে, কিন্তু ব্ল্যাঙ্ক এমন কিছুর আঁচ পেয়ে গেছে যেটা এই দুজনের কেউই জানে না। ব্ল্যাঙ্ক এবার হারলানের নার্স মার্তার কাছে যায়। হারলান তাকে কিন্তু শুধুমাত্র নিজের মেডিকেল কেয়ারের জন্যই হায়ার করেনি, বরং বয়স হয়ে যাওয়ার কারণে তার একটা ভালো ফ্রেন্ড দরকার ছিল যার সাথে সে সবকিছু মন খুলে শেয়ার করতে পারত। তাই মার্থাকে সে নিজের সমস্ত গোপন কথা কিংবা চিন্তাভাবনা সবই শেয়ার করত। ব্ল্যাঙ্ক প্রথমে মার্থার কাছে জানতে চায় যে হারলান তাকে রিচার্ডের কোনো অ্যাফেয়ারের ব্যাপারে প্রশ্ন করেছিল কিনা। হারলান কিন্তু আসলে তাকে এই ব্যাপারে বলেছিল, কিন্তু মার্থা কোনো ঝামেলায় না জড়ানোর জন্য অন্য সবার মতোই ব্যাপারটাকে লুকিয়ে রাখতে চায়। কিন্তু মার্থার এক অদ্ভুত কন্ডিশনের জন্য সে ধরা পড়ে যায়। আসলে ছোটবেলা থেকেই মার্থা যখন কোনো মিথ্যা কথা বলতো তখনই তার বমি চলে আসতো। মানে কি অদ্ভুত, চিন্তা করো, মিথ্যা বলছি তো ওয়াক করে বমি করে দিলাম। যাই হোক, এই কথাটা কিন্তু সে ব্ল্যাঙ্ককেও জানিয়ে দেয়, যার ফলে সে যেই না এই সমস্ত কথা মিথ্যা বলতে থাকে ঠিক তখনই সে বমি করে দেয়। আর ব্ল্যাঙ্কও বুঝে যায় যে তার অনুমান একেবারে সত্য যে রিচার্ডের মধ্যে কোনো একটা অ্যাফেয়ারের ব্যাপার ছিল। শুধু তাই নয়, ব্ল্যাঙ্ক ওয়াল্টার এবং জনির বলা মিথ্যাও খুব সহজেই ধরে ফেলেছিল, কারণ সে খোঁজ নিয়ে জেনেছে যে গত 4 বছর ধরে জনি মেঘের টিউশন ফি নিয়ে চুরি করে আসছে। ওয়াল্টারকেও যে তার বাবা চাকরি থেকে সরিয়ে দিয়েছে সেটাও সে বুঝে যায়, কারণ হারলান সেদিন ওয়াল্টারের রুম ক্লিন করার নির্দেশ দিয়েছিল। মানে এই তিনজনের কাছেই হারলানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা মোটিভ আছে, যেটা তারা ব্ল্যাঙ্কের কাছে লুকিয়ে রেখেছে। কিন্তু সে খুব সহজেই তাদের মিথ্যাগুলো কিন্তু ধরে ফেলেছে। মানে জাত গোয়েন্দা যাকে বলে আর কি। সবার মিথ্যা ধরে ফেললেও একটা ব্যাপার কিন্তু এখনো তার মাথায় ঘুরছিল, এই কেসের জন্য তাকে কে হায়ার করেছে সেটা ব্ল্যাঙ্ক নিজেই জানে না, কারণ কেউ একজন তার বাসায় টাকা ভর্তি একটা এনভেলপ এবং ঠিকানা দিয়ে তাকে এই কেসের দায়িত্ব দিয়েছে। তাই এটাও তার কাছে একটা রহস্য। এদিকে পুলিশ ডিটেকটিভরা এই খুনকে এখনো সুইসাইড ভেবে বসে আছে। ফরেনসিক এক্সপার্টদের মতে হারলানের মৃত্যু হয় ঠিক রাত 1টা থেকে 3টার মধ্যে, কিন্তু এত রাতে কে হুদাই সুইসাইড করে, তার উপর আবার নিজের বার্থডে ছিল সেদিন। যাই হোক, কিছু সময় পর ব্ল্যাঙ্ক আবারও মার্তাকে সেদিনের বার্থডে পার্টিতে কি হয়েছিল তা পুরোপুরি খুলে বলতে বলে। এখন সেদিন রাতে কিন্তু মার্তা পার্টি শেষে হারলানকে তার ঘরে নিয়ে গিয়েছিল। হারলান তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আগে থেকেই ডিপ্রেস ছিল, কারণ বার্থডে পার্টির মধ্যেও তাকে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখানে মার্থা এসে তাকে নিয়মিত যে সকল ওষুধগুলো দেয় সেগুলো আস্তে আস্তে তাকে পুশ করতে শুরু করে। বলে রাখি, হারলান যখন মাঝে মাঝে একটু রিফ্রেশ হতে যাইতো তখন সে মরফিনের একটা ছোট্ট পরিমাণের ডোজ নিত, এতে করে সে তার টেনশন থেকে কিছুটা দূরে থাকতে পারত। কিন্তু কথা আর হাসি ঠাট্টার ছলে হঠাৎ মার্থা এমন এক কাহিনী করে বসে যেটা দেখে তার বুক একদম উড়ে যায়। সে দেখতে পায় হারলানকে কিটোরোলাক ডোজ দেওয়ার বিপরীতে সে মরফিনেরই 100 মিলিগ্রামের ডোজ দিয়ে ফেলেছে। তার মানে হারলানকে সে ওভারডোজিং করে ফেলেছে এক মারাত্মক ভয়ানক ওষুধ দিয়ে। যেহেতু কিটোরোলাক আর মরফিনের বোতলের প্রায় সেমই ছিল, তাই কথার ছলে সেই জিনিসটা বুঝতে পারেনি। এখন এই 100 মিলিগ্রাম মরফিন কিন্তু খুবই মরণঘাতী একটা ডোজ, যাতে 10 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু নিশ্চিত। এখন এই ওভারডোজ থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে ন্যালাক্সনের একটা শট দেওয়া। এখন এই ন্যালাক্সন ড্রাগটা কিন্তু মার্তার ব্যাগের ভিতরেই ছিল, কিন্তু সে অনেক খোঁজাখুঁজি করেও সেই ডোজটা আর কোথাও খুঁজে পায় না। এসব দেখে হারলান তখন তাকে বলে, যেহেতু আমার পরিণতি প্রায় নিশ্চিত, তাই আমি চাই না যে তুমি এর জন্য কোনো সমস্যায় ভোগ করো। আমি তো জানি তুমি ভুল করে এই কাজটা করে ফেলেছো, কিন্তু এটা যদি বাইরে পাবলিক হয়ে যায় তাহলে তোমার সাথে সাথে তোমার পুরো পরিবারই শেষ হয়ে যাবে, যেটা আমি থাকতে কখনো হতে দিতে পারি না। এখানে একজন থ্রিলার রাইটার হওয়ার কারণে হারলান খুব ভালোভাবে জানতো যে এই খুনটাকে অ্যালিবাই কিভাবে করতে হবে। তাই মার্তাকে খুনের দায় এড়ানোর জন্য সে 5 মিনিটের মধ্যেই তাকে একটা মারাত্মক প্ল্যান খুলে বলে। সে তার প্ল্যান অনুসারে মার্তাকে বলতে থাকে,
প্রথমে তুমি আমার ঘর থেকে অনেক জোরে শব্দ করতে করতে বেরিয়ে যাবে, যাতে ঘরের সবাই তোমার বের হয়ে যাওয়ার উপস্থিতি টের পায়। এরপর বারান্দায় যেহেতু হারল্যানের ছেলে ওয়াল্টার সিগারেট খাচ্ছে, তাই তুমি এবার তাকে উচ্চস্বরে গুড বাই জানাবে। অর্থাৎ তুমি এখানে এটা নিশ্চিত করবে যে আমার মৃত্যুর আগেই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গেছো। এছাড়াও তুমি যখন গাড়ি নিয়ে বেরোবে তখন তুমি সিসিটিভি ক্যামেরাকে বাইপাস করার জন্য গাড়ি নিয়ে ডান দিক দিয়ে যাবে এবং কিছুক্ষণ পর সেখানে অপেক্ষা করবে। এবার প্ল্যানের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে তুমি বাগানের ভিতর দিয়ে চুপিসারে আমার রুমে ঢুকবে, যাতে কেউই তোমাকে দেখতে না পায়। তারপর বাড়ির পিছন দিকের দেওয়াল পেয়ে তুমি আমার রুমের ভিতরে ঢুকবে। এরপর তোমার কাজ হবে সেই রুম থেকে আমার কোট এবং টুপি পরে আবারও সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা। এতে করে বাইরে যারা থাকবে তারা গ্লাসের বাইরে থেকে দেখতে পাবে যে আমি হয়তো ভুল করে নিচে নেমে এসেছি। তাই তারা যখন আমাকে উপরে উঠতে বলবে তখন তুমি উপরে উঠে আবার সব ড্রেস খুলে বেরিয়ে পড়বে। এভাবে তুমি বের হয়ে যাওয়ার পর আমি বাকি কাজটা সামলে নেব। এই সব কথা শুনে মার্তা কিন্তু প্রথমে এটা করতে মোটেও রাজি ছিল না, কিন্তু হারলান তাকে বারবার অনুরোধ করতে থাকলে ফাইনালি মার্তা তার প্ল্যান অনুসারে এই সব কাজগুলো সম্পূর্ণ করে। কিন্তু এই সব কাজ করতে গিয়ে মার্তা একটা ভুল করে ফেলে। সেই ভুলটা হলো মার্তা যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল ঠিক সেই সময় সে সামনাসামনি পড়ে যায় হারলানের মায়ের কাছে। তবে এত বৃদ্ধ মানুষ হওয়ায় রাতের বেলায় সে মার্তাকে তার নাতি ছেলে র্যানসম ভেবে বসে, যার ফলে এই যাত্রায় মার্তা বেঁচে যায়। আর হারলানের প্ল্যান মতোই সে এমন একটা সিন দাঁড় করায় যেন মার্তা হারলানের মৃত্যুর আগেই বেরিয়ে গিয়েছিল, আর সে বেরিয়ে যাওয়ার পরও হারলান বেঁচে ছিল। আর এই কাজ করার পরে পুলিশ কোনোভাবেই তাকে সন্দেহ করতে পারে না। ভাইরে ভাই, এমন মারাত্মক প্ল্যানিং এর আগে আমি খুব কমই দেখেছি। যাই হোক, এত প্ল্যানের মধ্যেও কেবল একটাই সমস্যা ছিল, মার্তা তো আবার মিথ্যা কথা বলতে গেলে বমি করে দেয়। এখন পুলিশের কাছে যদি সে এইসব কথা বলতে থাকে তাহলে নিশ্চিত সে বমি করে দেবে, আর পুলিশও বুঝে যাবে যে মার্তা আসলে সব কথা মিথ্যাই বলছে। তবে এই ক্ষেত্রে হারলান তাকে একটা কথা শিখিয়ে দিয়েছিল, তুমি ডিটেকটিভের কাছে তুমি যা যা করেছো সে সব কথাই খুলে বলবে। যেহেতু তুমি এই সব কাজগুলো সত্যিকার ভাবে করেছো, তাই এই কথাগুলো বলতে গেলে তোমার বমি আসবে না। এখন এই পুরো কাহিনী শুনে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আসল কাহিনী আসলে কি হয়েছে। মার্তা হারলানকে ওভারডোজ দেওয়ার পর হারলান তাকে বাঁচানোর জন্য নিজের গলা কেটে সুইসাইডের নাটক সাজিয়েছে। এখন মার্তা যে হারলানকে ওভারডোজ দিয়েছিল সেটা কিন্তু সে ব্ল্যাঙ্ককে জানায়নি, বরং সে শুধু জানিয়েছিল যে হারলানকে সে প্রতিদিন 100 মিলিগ্রাম কিটোরোলাক এবং 3 মিলিগ্রাম মরফিন দিত। এদিকে হারলানের ফ্যামিলির সবাই তাদের ফ্যামিলিতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তুমুল পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে। পার্টিতে বসে তারা এমন সব কাজকর্ম করতে থাকে যা দেখে মনেই হয় না যে তাদের বাড়িতে এত বড় কিছু ঘটে গেছে। কিন্তু মার্তা কোনোভাবেই এই সব কিছু সহ্য করতে পারছিল না। মার্তার আরো একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে সেদিন রাতে হারলানের অনেক পীড়াপিড়িতে সে কাজ করে গেলেও তার মন একবারে সায় দিচ্ছিল না। তাই সে আবারও ওর দরজা খুলে ভিতরে গেলে হারলান তাকে চলে যেতে বলে, আর তার সামনেই সে তার নিজের গলা কেচে ফেলে। মানে হারলান আসলে সুইসাইডই করেছিল, তবে এই সুইসাইডটা ছিল শুধু মার্থাকে বাঁচানোর জন্য, যার ফলে মার্থা নিজের দোষটাকে সে কোনোভাবেই সামলাতে পারছে না। এখন পার্টিতে এসব চিন্তা করতে করতে মার্থা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাই পার্টি থেকে বেরিয়ে আসার পর সে দেখতে পায় তার ঘরেই বসে আছে ডিটেকটিভ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক তাকে জানায় আগামীকাল সে পুরো বাড়িটা সার্চ করবে, তাই মার্থা যেন তাকে সাহায্য করে, কারণ ব্ল্যাঙ্কের কাছে তাকে সরল আর বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছে। কিন্তু এই মেয়ের পেটের ভিতরে যে কি লুকিয়ে আছে তা তো আর সে জানে না। যাই হোক, পরের দিন ব্ল্যাঙ্ক মার্থাকে নিয়ে প্রথমে তার বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে যায়। সেই ফুটেজে তারা তেমন কিছুই পায় না। এরপর ডিটেকটিভ ব্ল্যাঙ্ক বাড়ির বাইরের বাগানে ঘুরতে থাকে আর খুঁজতে থাকে যে এমন কোনো এভিডেন্স সেখানে পাওয়া যায় কিনা। তবে সেখানে ঘুরতে গিয়ে মার্থা প্রথমে খেয়াল করে যে গত রাতে সে যে এই পথ দিয়ে এসেছে তার স্পষ্ট পায়ের ছাপ লেগে আছে। এখন এই পায়ের ছাপ যদি ব্ল্যাঙ্ক দেখে ফেলে তাহলে তার সব কেচ্ছা কাহিনী খতম হয়ে যাবে। তাই সে দ্রুত সেই পায়ের ছাপের উপরেই আরো বারবার পায়ের ছাপ দিয়ে পুরো ছাপগুলোকে নষ্ট করে দেয়। এদিকে ব্ল্যাঙ্ক প্রথমে পায়ের ছাপ পেলেও পরবর্তীতে মার্থা যেহেতু সব ছাপ মিটিয়ে ফেলে, তাই এই ব্যাপারে সে আর কিছু দূর এগোতেও পারে না। মানে উপস্থিত বুদ্ধিতে মার্থা এখান থেকে কোনো মতো বেঁচে ফিরে গেল। এবার ব্ল্যাঙ্ক দেখতে পায় যে ঘরের বাইরে হঠাৎ তাদের কুকুর ঘেউ ঘেউ করছে। মূলত লিন্ডার ছেলে র্যানসম বাইরে থেকে আসার কারণে কুকুরগুলো তাকে চিনতে না পেরে এমন ঘেউ ঘেউ করে। আসলে র্যানসম বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। র্যানসম আসার পর দেখা যায় এই লোকটা ভীষণ অ্যারোগেন্ট এবং গোয়ার টাইপের। কি চিনতে পারছো তো? এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন আমেরিকা। যাই হোক, র্যানসম বাড়ির কাউকেই প্রায় 2 পয়সারও দাম দেয় না। এমনকি পুলিশ ডিটেকটিভরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও সে তাদেরকে পর্যন্ত ইগনোর করে দেয়। এখন আমেরিকার পুলিশ তো ভদ্র, তাই ইলিয়টও তাকে কিছু না বলে ধৈর্য ধারণ করে।
কিন্তু আমাদের দেশের পুলিশ যদি হতো তাহলে এতক্ষণে তাকে রামধোলাই দিয়ে সব বের করতো। যাই হোক, এই র্যানসামকে কিন্তু পরিবারের কেউই সহ্য করতে পারে না, এমনকি হারলানও তাকে নিজের ব্যক্তিগত উইল থেকে বের করে দিয়েছিল। যাই হোক, র্যানসম আসার পরে তাকে নিয়ে পুরো ফ্যামিলি সবাই একচেটিয়া ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এই সময়টায় ব্ল্যাঙ্ক মার্থাকে নিয়ে আবারও বাইরে গেলে একটা কুকুর তার কাছে ভাঙা সিঁড়ির একটা টুকরো নিয়ে আসে। সে দেখতে পায় যে বাড়ির পিছনের সিঁড়ি থেকে এটা খুলে পড়ে গেছে। তবে এই জিনিসটা দেখা মাত্রই মার্থার পিলে চমকে যায়, কারণ সেদিন রাতে ওখানে উঠতে গিয়ে তার জন্যই ওই কাঠের টুকরাটা খুলে পড়ে গিয়েছিল। এবার ব্ল্যাঙ্ক বাড়ির চারিপাশে খুঁজতে থাকে, আর ইতিমধ্যে সে দেখতে পায় যে সিঁড়ির একটা টুকরো ভাঙা রয়েছে। সে সাথে সাথে বুঝে যায় যে নিশ্চয়ই এই সিঁড়ি দিয়ে খুনি উপরে উঠেছিল। তাই দ্রুত সে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পায় যে ভিতরে একটা জানালা সিস্টেম করা, যেখান দিয়ে অনায়াসেই যে কেউ ঘরের ভিতরে ঢুকতে পারে। সেখানে এবার তারা সবাই মিলে এসে সার্চ করা শুরু করে দেয়। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে পায় যে কার্পেটের গায়ে অনেকগুলো কাদা লেগে আছে, তার মানে নিশ্চয়ই কেউ বাগান থেকে হেঁটে এসে এই ঘরের ভিতরে ঢুকেছিল। এই সব যখন মার্থা দেখতে পায় তখন তার বুকের ভিতরে ধুকধুক ধুকধুক করতে থাকে, কেননা এই কাজটা তো আসলে মার্থাই করেছিল। এখন ব্ল্যাঙ্ক যদি তাকে ধরে ফেলে তাহলে কনফার্ম যে তাকেই শেষমেশ খুনি বানিয়ে দেওয়া হবে। তবে এই ইনভেস্টিগেশনের মধ্যেই এমন এক কাহিনী ঘটে যায় যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মূলত হারলানের একজন পার্সোনাল অ্যাডভোকেট আছে। সে এবার জানায় যে মৃত্যুর আগে হারলান তার সমস্ত সম্পত্তি উইল করে গেছে, তাই আজ সেখানে উপস্থিত হয়েছে সবাইকে জানানোর যে কাকে সে কোন ভাগ দিচ্ছে। পরিবারের সবাই তো খুব খুশি যে আজ তাদের সবাই এই সম্পত্তির মালিক হতে চলেছে, কিন্তু উইল খোলার পর অ্যাডভোকেটের চোখে যেন পুরোই ছানা বড়া হয়ে যায়, কারণ মিস্টার হারলান তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি মার্থার নামে লিখে দিয়েছে। এই কথা শোনার পরে তো পুরো বাড়ির মধ্যে যেন এক আকাশ ভেঙে পড়ে। মার্থা একটা কাজের মেয়ে হয়ে তাকে কিনা হারলান পুরো সম্পত্তি দিয়ে গেছে, এ তো কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। কেউ কেউ তো বলেই বসে যে হারলানের সাথে মার্থার একটা অবৈধ সম্পর্ক ছিল বিধায় মার্থা তাকে ভুলিয়ে ফাঁপিয়ে এই কাজ করে নিয়েছে। এখন এই কথা শুনে তো মার্থারও যেন কোনোভাবে বিশ্বাসই হতে চায় না। কেন হারলান তাকে সবকিছু দিয়ে যাবে? সে তো হারলানের জন্য এমন কিছু করেনি যার কারণে হারলান তার জন্য এই সব কিছু করতে পারে। এই সব কিছুর ভিতরে ওই ঘরে পুরো একটা হুলস্থুল লেগে যায়। নিমিষের মধ্যেই হারলানের পরিবার তাদের পুরো সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেল। এবার পরিবারের সবার হাত থেকে বাঁচার জন্য সে দ্রুত গাড়িতে উঠে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু তার গাড়ি সে সময় কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তবে শেষে র্যানসম হঠাৎই নিজের গাড়িতে এসে তাকে ডেকে নিয়ে গিয়ে তারা একসাথেই গাড়িতে উঠে পড়তে বাধ্য হয়। এবার র্যানসাম মার্থাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার অর্ডার করে। ক্লান্ত মার্থাও গপ গপ করে এক বাটি খাবার পুরোপুরি শেষ করে দেয়। তবে তারপরেই র্যানসাম তার সাথে চালে আসল চাল। সে বলে ওঠে, আমি জানি আমার নানা কখনো সুইসাইড করতে পারে না, তাই তুমি আমাকে সত্য কথা বলো, আর এই নাও একটা বাটি। আমি জানি তুমি মিথ্যা কথা বললে তুমি বমি করে দেবে, কোনো নাটক না করে প্লিজ আমাকে সব সত্য কথা বলে ফেলো। তার মানে তো বুঝতেই পারছো এই ছেলে শিরায় শিরায় যে কত প্রকট বুদ্ধি ঘুরে বেড়ায়। এসব দেখে মার্থাও এবার তাকে সব কথা খুলে বলতে বাধ্য হয়। র্যানসম মার্থার কাছ থেকে এই সব কাহিনী শোনার পর এক মুহূর্ত চুপ করে থাকে। এরপর হঠাৎ সে যেন কি চিন্তা করে আর তাকে বলে বসে যে ফাইন, আমি তোমাকে হেল্প করব এবং ডিটেকটিভ ব্ল্যাঙ্ককেও কোনো কিছু জানতে দেব না। তবে এর জন্য এই কেস ডিসমিস হয়ে গেলে তাকে তার অংশটুকু দিয়ে দিতে হবে। এখন মার্থার তো এই সম্পত্তির প্রতি কোনোই লোভ নেই, তাই সেও সাথে সাথে তাকে একটা অংশ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে এরই মধ্যে তার কাছে জনির মেয়ে মেঘের ফোন আসে। আসলে মেঘ আর মার্থা খুব ভালো বন্ধু ছিল। এবার মেঘ তাকে ইমোশনালি হয়ে বলে যে দেখো ভাই, এই সম্পত্তিগুলো তো আমাদের পরিবারের, তুমি নিজ থেকে এই সব সম্পত্তিগুলো আমাদের মাঝে ভাগ করে দাও। কিন্তু মার্থা জানায় যে যেহেতু হারলান নিজ থেকে এগুলো আমাকে দিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আমি হয়তো সেটা করতে পারবো না। তবে মেঘ তাকে অনেক অনুনয় বিনয় করলে মার্থা অবশেষে রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য। আর এই কথাগুলো তাদের পরিবারের সবাই শুনে বুঝতে পারে যে মার্থা আসলে খুব নরম মনের মানুষ, ফলে তার কাছে গিয়ে যদি একটু কান্নাকাটি করা যায় তাহলে ঠিকই সে সবকিছু দিয়ে দেবে। যাই হোক, বাড়িতে ফিরে যাওয়ার পর মার্থা পরের দিন উঠে দেখতে পায় যে পুরো শহর জুড়ে তার সম্পত্তি পাওয়ার নিউজ একটা টিভি চ্যানেলে একদম ফলাও করে প্রচার করা হচ্ছে। সকালবেলা লয়ার এসে তাকে এক গাদা কাগজ ধরিয়ে দিয়ে যায়। যখন
সে কাগজগুলো নিয়ে বাসা থেকে বের হবে তখনই লবিতে সে হারলানের ছেলে ওয়াল্টারকে দেখতে পায়। ওয়াল্টার তার ফ্যামিলির মধ্যে সম্পত্তি ভাগ করার ব্যাপারে এক প্রকার থ্রেডই দেয়। সে মার্থার মাইকে ইলিগালি এই দেশে আসার ব্যাপারটা সামনে এনে বলে যে যদি মার্থা তাকে সব ফিরিয়ে দেয় তাহলে তাদের প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে তারা ব্যাপারটাকে আইনগতভাবে মিটিয়ে ফেলবে। তখন মার্থা বলে যে যদি তোমরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে সেটা করতে পারো তাহলে আমি কেন পারবো না, সবকিছু তো এখন আমার, তাই আমি বরং নিজে সেটা হ্যান্ডেল করতে পারবো। মানে এই মার্থাকে দেখতে সহজ সরল মনে হলো, ভেতরে ভেতরে কিন্তু সে ভীষণ চালু। যাক, ওয়াল্টারের হাত থেকে কোনোভাবে বেঁচে ফেরার পর মার্থার কাছে আসা কাগজপত্রগুলো দেখতে গিয়ে সে একটা চিঠি দেখতে পায়। সেই চিঠিতে তার মেডিকেল ব্যাগের ট্যাগ লাগিয়ে কেউ একজন লিখেছে যে আমি জানি তুমি কি করেছো। এই চিঠিটা দেখে সে পুরোই প্যানিকড হয়ে গিয়ে সাথে সাথে র্যানসমের কাছে চলে যায়। র্যানসম চিঠিটা দেখে বলে যে এই চিঠিতে তো হারলানের ফরেন্সিক রিপোর্ট দেওয়া আছে, যেখানে পরিষ্কার লেখা আছে যে সে মরফিনের ওভারডোজের কারণে মারা গেছে। মানে এই চিঠিটা পুলিশ কিংবা ব্লেকের হাতে গেলে মার্থা পুরোই শেষ। র্যানসম তখন তাকে বলে যে তাদেরকে সে ল্যাবটাতে যেতে হবে যেখানে হারলানের টেস্টের অরিজিনাল কপিটা রাখা আছে, কারণ চিঠির সাথে অ্যাটাচ করা কপিটা কেবল একটা ফটোকপি আছে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় তাতে তাদের মাথা আরো ঘুরে যায়। আস্ত একটা ল্যাবকে কে যেন পুরো জ্বালিয়ে দিয়ে একবারে ধ্বংস করে দিয়েছে। র্যানসমের কথায় মার্থা তার ফোনের মেল চেক করে দেখে যে ব্ল্যাকমেলার তাকে সকাল 10টায় কলম্বাস স্ট্রিটে দেখা করতে বলেছে। তার মানে অরিজিনাল কপিটা কেবল ব্ল্যাকমেলারের কাছে আছে, আর সেটা ধ্বংস করতে পারলে মার্থা বেঁচে যাবে। কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ পাওয়ার আগেই গাড়িতে বসে থাকা মার্থা এবং র্যানসমকে দেখে ফেলে ডিটেকটিভ ব্ল্যাঙ্কের চোখে চোখ পড়া মাত্রই সে গাড়িটা সবেগে চালিয়ে দেয়। ব্ল্যাক এবং ইলিয়ট দ্রুত তাদের গাড়ি নিয়ে পিছু ধরা করে। মার্থা তাড়া খেতে খেতে গাড়িটা অন্য একটা রাস্তায় ঢুকিয়ে দেয়। তারপর কয়েকটা চিপা গলি দিয়ে গাড়ি গুলিয়ে তারা পুলিশের গাড়িগুলোকে কোনো মতে পিছু সারাতে সক্ষম হয়। কিন্তু ডিটেকটিভ ব্ল্যাঙ্ক তো আর সোজা জিনিস না, সে ইলিয়টকে নিয়ে অন্য পথ দিয়ে গাড়ি চালিয়ে ঠিকই সেখানে এসে পড়ে। কিন্তু আসার পর মার্থাকে ভীষণ অবাক করে দিয়ে পুলিশ তাকে না ধরে র্যানসমকে ধরে নিয়ে যায়। তার মানে ব্ল্যাঙ্ক কি র্যানসমকে আসলে অপরাধী ভাবছে? ব্ল্যাঙ্ক জানায় যে সে হারলানের বৃদ্ধ মায়ের কাছ থেকে জেনেছে যে তিনি হারলানের বার্থডের দিন কাউকে বাড়ির পিছনে জানলা দিয়ে ভিতরে ঢুকতে দেখেছিল। এখন মার্থাই কিন্তু ছিল সেই ব্যক্তি, তবে হারলানের মা তাকে র্যানসম মনে করেছিল, আর ব্ল্যাঙ্কও তার কাছ থেকে র্যানসমের নাম শুনেই তাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে ব্ল্যাঙ্ক র্যানসমকে অ্যারেস্ট করার পর নিজের গাড়িতে বসে মার্থাকেই সে গাড়ি ড্রাইভ করতে বলে। কিন্তু মার্থার আবার সকাল 10টায় সেই ব্ল্যাকমেলারের সাথে দেখা করার কথা ছিল, তাই কিছুক্ষণ ড্রাইভ করার পর সে ব্ল্যাঙ্ককে বলে তার একটা কিছু কাজ রয়েছে। ফলে ব্ল্যাঙ্ককে গাড়ির ভিতরে অপেক্ষা করিয়ে সে সেখানে চলে যায়। মার্থা দ্রুত কলম্বাস স্ট্রিটে সেই জায়গায় চলে যায় আর ব্ল্যাকমেলারকে খুঁজতে শুরু করে, কিন্তু ওই অন্ধকার রুমে ঢুকে সে কাউকেই খুঁজে পায় না। কিন্তু আরেকটু সামনে আগানোর পরে সে একজনকে চেয়ারে বসে থাকতে দেখে। দেখা যায় ওই ব্যক্তিটা হলো তাদের হাউসকিপার ফ্রেন। কিন্তু ফ্রেনের গায়ে হাত দিতেই হঠাৎ সে মাটিতে পড়ে যায়। এছাড়াও সে তার হাতে একটা মরফিনের শিশি দেখতে পায়। তার মানে মার্থা এখানে আসার আগে কেউ ফ্রেন্ডকে উপরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু খোদ ব্ল্যাকমেলারকে কে আবার উপরে পাঠালো? মার্থা বারবার তাকে খুনের কথা জিজ্ঞেস করলে ফ্রেন্ড তাকে অনেক কষ্টে দুটো শব্দ বলে। এরপরে ফ্রেন্ড প্রায় পাগলের মতো হয়ে গিয়ে বিড়বিড় করতে থাকে। মার্থাও তখন বুঝতে পারে না কি করবে। তবে ফাইনালি সে তার জীবন বাঁচানোর জন্য 911 নাম্বারে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয়। যদিও বা এতে তারই ফেসে যাওয়ার চান্স ছিল, কিন্তু একটা জীবন বাঁচানোর কাছে সে কখনোই পিছু পা হতে পারেনি। যাই হোক, ডিটেকটিভ ব্ল্যাক ততক্ষণ তার জন্য ওয়েট করতে করতে একটা রেস্টুরেন্টে বসেছিল। মার্থা এবার তার কাছে গিয়ে বলে যথেষ্ট হয়েছে, এই সত্যিটা আর লুকানোর কোনো মানে নেই। কিন্তু তাকে অবাক করে দিয়ে ব্ল্যাঙ্ক জানায় র্যানসম আগেই পুলিশকে সব বলে দিয়েছে। এখন র্যানসম যেহেতু সবাইকে বলে দিয়েছে, তাই মার্থাও নিজেকে অপরাধী স্বীকার করে হারলানের ফ্যামিলির সামনে সব সত্যি বলে তাদেরকে সম্পত্তি ফিরিয়ে দিতে চায়। তবে এর আগে সে ব্ল্যাঙ্ককে ওই জায়গায় নিয়ে যায় যেখানে হারলানের আসল টক্সিকোলজি রিপোর্ট লুকানো ছিল। মৃত্যুর আগে ফ্রেন তাকে কোড ওয়ার্ডের মাধ্যমে ওই আলমারিটার কথা বলে গিয়েছিল। ব্ল্যাক যখন রিপোর্টটা নিয়ে চোখ বোলাতে শুরু করে, তখন সেই ফাঁকে মার্থা হারলানের ফ্যামিলির কাছে সব সত্য বলতে যায়। কিন্তু সে কথা শুরু করার আগেই হঠাৎ ব্ল্যাক এসে সবাইকে বলে যে তোমরা মার্থার সাথে খারাপ আচরণ করেছো, তাই তোমরা একটা কানাকড়িও পাবে না। এই বলে সে মার্থাকে নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। মার্থা তো পুরোই অবাক, আরে হচ্ছে কি এসব? এবার ব্ল্যাক মার্থাকে সেখান থেকে নিয়ে যায় এবং ইলিয়টের সহকারীরাও হারলেনের ফ্যামিলির সবাইকে বাড়ির বাইরে নিয়ে যেতে বলে। ইতিমধ্যে ব্ল্যাকের কথায় র্যানসমকে সেই করে হাজির করা হয়।
মার্থা, ইলিয়ট এবং ট্রুপাররা কেউই আসলে ব্ল্যাকের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছিল না। মার্থা ভাবতে থাকে যে ব্ল্যাক হয়তো হারল্যানের মায়ের কথা শুনে র্যানসমকে দোষী ভাবছে। তখন সে টেবিল থেকে মরফিনের শিশি তুলে নিয়ে বলে যে সে হারল্যানকে ভুল ডোজ দিয়েছে, কিন্তু ব্ল্যাক তাকে শান্ত থাকতে বলে ধীরে ধীরে জাত ডিটেকটিভ স্টাইলে সবকিছু বলা শুরু করে। এই কেসে সবচেয়ে বড় রহস্যটা সে ইতিমধ্যে সমাধান করে ফেলেছে। এতদিন সে কোনোভাবে ধরতে পারেনি যে তাকে এই কেসের জন্য আসলে কে হায়ার করেছিল, কিন্তু এখন তার কাছে সবই পরিষ্কার। সমস্ত ঘটনার আসল কালপ্রিট র্যানসমই তাকে হায়ার করেছে। সেদিন বার্থডে পার্টিতে হারল্যান র্যানসমকে জানিয়ে দিয়েছিল যে সে তার উইল থেকে ফ্যামিলির কাউকে এক কানাকড়িও দেবে না। তাই র্যানসম রেগে মেগে 2-4টা কথা শুনিয়ে তার ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু পথে যাওয়ার সময় তার মাথায় একটা মারাত্মক প্ল্যান খেলে যায়, যার ফলে সে আবারও চুপি চুপি ফিরে আসে। এবার ফিরে এসে প্রথমে সে ঘরে সবার নজর এড়িয়ে হারল্যানের ঘরে গিয়ে মরফিন আর কিটোরোলাকে শিশির লেভেল বদলে দেয় এবং এরপর সে মরফিনের ওভারডোজের অ্যান্টিডোটটাও সাথে করে নিয়ে যায়। কিন্তু সেদিন রাতে আসলে মার্থা হারল্যানকে আসল ওষুধেরই ডোজ দিয়েছিল, কারণ অনেক দিন ধরেই সে এই দুটো শিশি ধরে আসছে। তাই শিশি দুটো দেখতে প্রায় একই হলো, সামান্য কিছু ডিফারেন্সের জন্য সে লেভেল না পড়েও সবসময় শিশি দেখেই ওষুধ চিনতে পারত। তার মানে ভুল লেভেল লাগানো থাকলেও মার্থা তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে হারল্যানকে আসল ডোজটাই দিয়েছিল। তবে হারল্যানকে মরফিন দিতে গিয়ে শিশির গায়ে লাগানো ভুল লেভেল দেখে মার্থা ভাবে যে এটা হয়তো কিটোরোলাকে শিশি। তাই তার মনে হয় যে সে হারল্যানকে মরফিনের 100 মিলিগ্রাম দিয়ে বসেছে, যার কারণে বেচারা হারল্যানও মার্থার মতো পুরোপুরি ভুল বুঝে তাকে বাঁচানোর জন্য সুইসাইড করে নেয়, যার ফলে রিপোর্টে চলে আসে যে তার রক্তে মরে যাওয়ার মতো কোনো মরফিনই ছিল না। হারল্যানের কেমিক্যাল রিপোর্ট থেকেও এটা প্রমাণিত হয়। ব্ল্যাক একটা লাইভ প্রুফ করে দেখায় যখন মার্থা তাদের সবার সামনে মরফিনের শিশিটা না দেখে পিক করতে পেরেছিল, কারণ ব্ল্যাক সেগুলোতে র্যানসামের মতোই ঠিক টেপ লেগিয়ে রেখেছিল। ভাইরে ভাই, এই ব্ল্যাকের ডিটেকটিভ স্টাইল পুরোই প্রশংসা না করে পারা যায় না। কিন্তু র্যানসম আবার এই সমস্ত ঘটনাকে পুরোপুরি উড়িয়ে দেয়। সে বলতে থাকে যে তার বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, তাহলে পুলিশ কেস তৈরি হবে কি করে। তখন ব্ল্যাক এবার রহস্যের বাকি জটটা খুলতে শুরু করে। র্যানসম মার্থাকে ফাঁসিয়েছিল কারণ সে ফেসে যাওয়ার পর কোর্ট সব সম্পত্তি হারল্যানের ফ্যামিলির মধ্যে ভাগ করে দিতে বাধ্য হবে। কিন্তু পরের দিন সকালের নিউজ দেখে র্যানসমের মাথায় পুরোই হাত, কারণ হারল্যানের সুইসাইডের নাটকটা তার মার্থাকে অপরাধী বানানোর প্ল্যানটা পুরোই ভেস্তে দিয়েছে। তবে র্যানসম এতে একদম থেমে যায়নি, বরং সে এবার শহরের বিখ্যাত ডিটেকটিভ ব্লেককেই এই কেস ইনভেস্টিগেশন করার জন্য হায়ার করে, যাতে করে ব্লেক সত্যটা বের করে মার্থাকেই দোষী প্রমাণ করে দেয়। তাই সে যে শিশুগুলোর উপর লেবেল বদলে দিয়েছিল সেগুলো আবারও ঠিক করার জন্য বাড়িতে ঢুকে যায়। কিন্তু সেদিন বাড়ির কুকুরগুলো তার উপর অ্যাটাক করার কারণে সে বাড়িতে ঢুকতে পারেনি। পরের দিন সে আবারও গেলে এবার বাড়িতে কেউ না থাকায় সহজেই সে ভিতরে ঢুকতে পারে, কারণ সেদিন ছিল হারল্যানের ফিউনারেল। কিন্তু ওষুধের শিশি লেভেল পাল্টানোর সময় তাকে দেখে ফেলে ফ্রেন, যার ফলে ফ্রেন তাকে দেখার পরের দিনই তাকে ব্ল্যাকমেল করে একটা চিঠি লেখে। এখন সেই চিঠির সাথে ফ্রেন হারল্যানের কেমিক্যাল রিপোর্টেরও একটা কপি অ্যাটাচ করে দিয়েছিল, যেটা সে নিজের কাজিনের মাধ্যমে জোগাড় করেছিল। ফ্রেনের কাছ থেকে সাফ সাফ হুমকি পাওয়ার পর র্যানসম এবার তাকে সরিয়ে দিয়ে মার্থাকে আরো বেশি ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করে। ফ্রেনের চিঠিটার অর্ধেক ছিঁড়ে নিয়ে সে ফ্রেনের নাম কেটে চিঠিটাকে মার্থার কাছে পাঠিয়ে দেয়। অতঃপর ফ্রেন তাকে যেখানে দেখা করতে বলেছিল সেখানে গিয়ে সে ফ্রেনকে ইনজেকশন দিয়ে চেয়ারে বসিয়ে রাখে, আর সে মার্থাকে ফ্রেনের নামে একটা ভুয়া ইমেলও পাঠিয়েছিল। কিন্তু মার্থা যখন তার কাছে সব ঘটনা খুলে বলেছিল তখন সে বুঝতে পারে যে মার্থা আসলে হারল্যানকে সঠিক ওষুধ দিয়েছিল। তাই র্যানসম এবার পুরো ল্যাবটাকেই জ্বালিয়ে দেয়। ভাইরে ভাই, এই র্যানসম যে কি মারাত্মক লেভেলের এক সাইকো তা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, মার্থাকে সে ইচ্ছা করে সেই ল্যাবে নিয়ে যাওয়ার ভান করে ফ্রেনের মেলটা চেক করায়, আর মার্থাও ফাঁদে পড়ে ফ্রেনের সাথে দেখা করে প্রায় ফেসে যাচ্ছিল। কিন্তু তার মধ্যে থাকা ভালো মানুষই তাকে বাঁচিয়ে দেয়, কারণ সে সময় মতো অ্যাম্বুলেন্সে করে ফ্রেনকে বাঁচিয়ে দিয়েছিল। ইয়েস, ব্ল্যাক এটা জানায় যে ফ্রেন এখনো বেঁচে আছে, আর তার সাক্ষী র্যানসমকে 12টা বাজিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে মার্থার কাছে একজন ডাক্তারের ফোন আসে, আর মার্থাও কনফার্ম করে যে হ্যাঁ, ফ্রেন এখনো বেঁচে আছে। এই সব শুনে র্যানসম আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই সে বলে ওঠে, ফ্রেন যেহেতু বেঁচে আছে তাই বলে রাখি, হ্যাঁ, আমি ফ্রেনকে মারার জন্য মরফিনের ডোজ দিয়ে এসেছি। এছাড়াও সে হুমকি দেয় যে মার্থাকে সে একদিন না একদিন দেখেই নেবে। কিন্তু তারপর পরই মার্থা সবাইকে চমকে দিয়ে র্যানসমের মুখ বরাবরই এক বিশ্রী ভাবে বমি করে দেয়। এখন বমি করার মানে তো তোমরা বুঝতেই পারছো, মার্থা এখানে কোনো না কোনো একটা কথা মিথ্যা বলেছে। হ্যাঁ, মার্থা মিথ্যা বলেছে এটাই যে ফ্রেন এখনো বেঁচে আছে। আসলে ফ্রেন ইতিমধ্যে মারা গেছে,
আর এই হত্যার স্বীকারোক্তি ইতিমধ্যে পুলিশরা সব রেকর্ড করে রেখেছে, যার মানে র্যানসাম যেহেতু সত্যিটা স্বীকার করে ফেলেছে, তাহলে আর কোনো বাধা থাকলো না তার আসল শাস্তি পাওয়ার জন্য। জাস্ট চিন্তা করো, মুভি শেষ হতে হতেও যে এত রকমের টুইস্ট হবে তা আমার জীবনে কল্পনাও করিনি। তবে ফাইনাল টুইস্ট এখনো বাকি আছে। র্যানসাম যখন দেখতে পেরেছে সে সব দিক দিয়ে হেরে গেছে, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না, যার ফলে তার নানার বানানো থ্রোন থেকে একটা ছুরি নিয়ে সে সোজা হামলে পড়ে মার্থাকে মারার জন্য। সে ওই ছুরিটা নিয়ে সোজা মার্থার বুকে গেঁথে দেয়। তবে অবাক করা বিষয় হলো সেই ছুরিটা ছিল আসলে নকল একটা ছুরি, যার ফলে মার্থা সেই যাত্রায় বেঁচে যায় এবং র্যানসমের ঘাড়ে চাপে পড়ে অ্যাটেম্পট টু মার্ডারের আর একটা কেস। কি বুঝতে পারলে তো? সিনেমার জট খুলতে খুলতে পুরো মাথা নষ্ট অবস্থা। তো অবশেষে ডিটেকটিভ ব্ল্যাঙ্ক সফলভাবে মারাত্মক এই কেসের সমাধান করে আসল খুনি র্যানসমকেই ধরিয়ে দিতে সক্ষম হয়। তবে মার্থাও এই বিশাল সম্পত্তির অধিকার হওয়ার পরেও হারল্যানের ফ্যামিলিকে সাহায্য করারই সিদ্ধান্ত নেয়, কেননা তার রক্ত বইছে ভালো মানুষই। ঠিক এমনই একটা মারাত্মক সিনের মধ্যে দিয়ে এই মিস্ট্রি থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সিনে থ্রিলার বিডিতে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।